অধিকৃত ওয়েস্ট ব্যাংকে 2 প্যালেস্টিনিয়ান কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সীমান্ত পুলিশ। বৃহস্পতিবার রাতভর রামাল্লা ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী কাফর আকাবা এলাকায় অভিযান চালায় আইডিএফ। শুক্রবার 16 বছর বয়সী আমর মারবুয়া ও একই বয়সী স্বামী মাশাইখার জানাজায় কান্নায় ভেঙে পড়ে তার বন্ধুরা। ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর সম্প্রতি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। সমালোচনার মুখে একাধিক বসতি ফাঁড়ি প্রত্যাহার এবং সহিংসতার বিরল নিন্দাও করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সামরিক নেতারা। বৃহস্পতিবার রাতে রামাল্লার কাছে কাফর আকাবা বসতিতে এমনই এক অভিযান চালায় ইসরায়েলের সমন্বিত বাহিনী। সেই এলাকার পাশ দিয়েই যাচ্ছিল ওদাই আল শারাফা ও তার বন্ধুরা। তারা উমলেছড়ায়ের থেকে সেটেলার বসতি কাফর আকাবা প্রত্যাহার করছিল। তাদের অভিযান শেষ হওয়ার সময় আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম। আমরা দূর থেকে তাদের লক্ষ্য করি। দখলদার বাহিনীর একজন স্নাইপার একটি ভবন থেকে গুলি করে। বন্ধুদের একজনের বুকে এবং অন্যজনের হাতে 2টি গুলি লাগে। ঘটনাস্থলেই তারা শহীদ হয়ে যায়। নাবলুসের হুয়ারা গ্রামেও এদিন পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় প্যালেস্টিনিয়ান মোহাম্মদ আউদের গাড়ি মেরামতের গ্যারেজ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। সন্তানদের লালন পালনের জন্য এটি আমার একমাত্র আয়ের উৎস। গতকাল সন্ধ্যায় সেটেলাররা এসে গাড়িতে হামলা করে এবং আগুন লাগিয়ে দেয়। তারা পাশের জলপাই বাগান থেকে এসেছিল এবং আগুন লাগিয়ে হাইওয়েতে চলে যায়। গাজায় যুদ্ধবিরতির পর থেকে ওয়েস্ট ব্যাংকে স্যাটেলারদের আক্রমণ ব্যাপক হারে বেড়েছে। প্যালেস্টিনিয়ানদের ওপর হামলার সহিংসতার কারণে নিরাপত্তা অভিযানের নামে পুনরায় স্থানীয়দের ওপরেই দমন পীড়ন চালানোর অভিযোগ এসেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বার্তা সংস্থা রয়টার্সের এক হিসেবে দেখা যায়, চলতি মাসেই ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় 18 বছরের কম বয়সী 6 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় বুধবারের ভয়াবহ বিমান হামলার পর আবারও দক্ষিণাঞ্চলের রাফায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। শুক্রবার রাফায় হামাসের 6 কর্মীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ এক বিবৃতিতে দাবি করেছে, এদিন ভোরে পৃথক 2টি সুড়ঙ্গ থেকে 15 হামাস জঙ্গি বেরিয়ে আসে। পরে স্থল বাহিনীর দেয়া তথ্যে বিমান বাহিনী হামলা চালায়। এতে 6 জন নিহত হয়। এছাড়া 5 সশস্ত্র হামাস সদস্য আত্মসমর্পণ করে বলেও দাবি করে আইডিএফ। চলতি বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য হলো শিশুদের দিন ও তাদের অধিকার। তাদের কথা শোনা ও মতামতকে সম্মান জানানোর কথা বলা হয়েছে এবারের বার্তায়। কিন্তু গাজার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এখানে শিশুদের কথা শোনার চেয়ে তাদের খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা করাটাই সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে। গাজা সিটির ধ্বংসস্তূপের ভিতর দিয়ে হাঁটছে ছোট্ট শিশু। কারো কাঁধে দায়িত্বের বোঝা, কেউ ঠেলছে জীবিকার চাকা, কেউ আবার ধ্বংসস্তূপের মাঝে নিজের সুন্দর অতীত খুঁজছে। 2 বছরের যুদ্ধ তাদের স্বাভাবিক জীবন থেকে কেড়ে নিয়েছে সব ধরনের সুখ। এখন বোমার শব্দ, প্রতিটি ধ্বংসযজ্ঞের স্মৃতি তাদের শৈশবকে তাড়িয়ে বেড়ায়। 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে গাজার শিশুদের জীবন সংগ্রামের কথা তুলে ধরে জাতিসংঘ। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনিসেফের ধারণকৃত ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরছে গাজার শিশুরা। অস্থায়ী তাঁবুর পাশে পারিবারিক পরিবেশে স্মৃতি হাতড়ে কান্নায় ভেঙে পড়ে 16 বছর বয়সী হায়া আরাফাত। মা বাবা সহ গোটা পরিবার হারিয়ে একাকী জীবনের লড়াইয়ের কথা জানায় সে। শৈশবের মধুর স্মৃতি কিংবা উচ্ছলতার সময়ে যুদ্ধের বোঝা বহন করার কথা জানায় আরো অনেকেই। আমি আমার পারিবারিক আনন্দের মুহূর্ত খুব মিস করি। স্কুলের বন্ধুদের মিস করি। আমরা ভাই বোন মিলে একসাথে আনন্দ করতাম, কিন্তু সবকিছু বদলে গেছে। এখন আমাকে একাই জীবন চালাতে হবে, তবে কঠিন হলেও একা একাই পড়াশোনার চেষ্টা করব। আনন্দময় শৈশব কাটানোর পরিবর্তে আমরা এখন পানি আনি, কখনো কমিউনিটির রান্নাঘর থেকে খাবার আনি, আবার কাঠ জোগাড় করি। কিন্তু আমরা বিশ্বের অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাই। পরিবারের খরচে সাহায্য করতে রাস্তায় মালামাল বিক্রি করছি।
কিন্তু আমার স্কুলে ফিরতে এবং বন্ধুদের সাথে খেলতে ইচ্ছে হয়। জাতিসংঘ বলছে গাজার প্রতি 10টি শিশুর মধ্যে 9টি শিশুই যুদ্ধের ভয়াবহ স্মৃতির যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। তাদের আচরণে অস্থিরতা, আতঙ্ক বা ভয়ের ক্রমাগত চাপ লক্ষ্য করা যায়। এখনো অনেকের ঘুম ভাঙে বোমার শব্দে। যুদ্ধবিরতির পর এখনো ইসরায়েলি হামলাতে একাধিক শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস। Yesterday morning, a baby girl was reportedly killed in Khan Yunis by an airstrike, while the day before 7 children were killed in Gaza City and the south. This is during an agreed ceasefire. The pattern is staggering. এদিকে গাজায় যুদ্ধবিরতির আগের তুলনায় পরিস্থিতি কিছুটা ভালো হলেও তীব্র খাদ্য সংকটের কথা জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP। সংস্থাটির প্যালেস্টাইন কান্ট্রি অফিসের মুখপাত্র মার্টিন পেনার বলেন, গাজাবাসীর স্বাস্থ্য, পুষ্টি, জীবিকার পুনর্নির্মাণের টেকসই অগ্রগতি জরুরি। শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় উচ্চ মূল্যের বাজারে এখনো একটি মুরগির দাম $20। Markets are coming back to life. Food is there, but prices are still out of reach for most people. A chicken costs $25, a kilo of meat $20. ইউনিসেফ জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত 67 শিশু মারা গেছে, আহত হয়েছে কয়েক ডজন। যুদ্ধবিরতি চলা অবস্থাতেও শিশুদের উপর এমন হত্যাযজ্ঞে বিস্ময় জানায় জাতিসংঘ। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন আলোচনা চলছে তখন সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ শান্তি প্রস্তাব, কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এখনো ভয়াবহ। আমেরিকার দিয়ে 28 দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব না পেলেও আলোচনার জন্য তারা প্রস্তুত। রাশিয়ায় অ্যানকরেজে অনুষ্ঠিত আলোচনার ফলাফলে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অনুমোদিত সূত্রের সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জানি, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই পাইনি। আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ বন্ধ হয়নি। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। শান্তি আলোচনার প্রতি আমাদের উন্মুক্ততা অব্যাহত রয়েছে। পেসকভ আরো বলেন, রাশিয়ার সামরিক অগ্রগতির কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিদ্ধান্ত নেয়ার সুযোগ কমে আসছে। তিনি ইউক্রেনিয়ান সরকারকে এখনই আলোচনায় বসে একটি দায়িত্বশীল সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। পেসকভের মতে, যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের জন্য অর্থহীন এবং বিপজ্জনক। এদিকে কিয়েভকে আমেরিকা যে পরিকল্পনা দিয়েছে তা খতিয়ে দেখছেন ইউক্রেনিয়ান কর্মকর্তারা। প্রেসিডেন্ট জেলেনস্কি পরিকল্পনাটি পাওয়ার কথা স্বীকার করেছেন এবং এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে ইউক্রেন আমেরিকার সাথে গঠনমূলক, সৎ এবং দ্রুত কাজ করার জন্য প্রস্তুত। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ইউক্রেনের জাতীয় স্বার্থের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করবেন না। আমি স্পষ্টভাবে অনুভব করছি যে আপনাদের সবার সমর্থন আমার সাথে ছিল। আমরা তখনও ইউক্রেনের সাথে প্রতারণা করিনি, এখনো করব না। আমি নিশ্চিতভাবে জানি আমাদের ইতিহাসের এই সবচেয়ে কঠিন মুহূর্তে আমি একা নই। পাশাপাশি ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন উভয়েই বলেছে যে শান্তি আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই ইউক্রেনকে নিতে হবে এবং এটি হতে হবে স্থায়ী ও ন্যায্য। এই চুক্তি নিয়ে কিয়েভের উপর বাড়ছে ওয়াশিংটনের চাপ। আমেরিকা ইতিমধ্যে রাশিয়ায় গোয়েন্দা তথ্য ও অস্ত্র সরবরাহ কমানোর আহ্বান জানিয়েছে। তবে আমেরিকান প্রস্তাবের কাঠামোতে রাশিয়ার কিছু প্রধান দাবিকে সমর্থন করা হয়েছে, যেমন ইউক্রেনকে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার কমানো এবং নেটোর সদস্যপদ থেকে বিরত থাকা। রাশিয়া জোর দিয়ে বলেছে যে ইউক্রেনকে নেটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করতে হবে এবং মস্কোর দাবি করা 4টি প্রদেশ ডোনেটস্ক ও লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু কূটনৈতিক আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বুধবার ইউক্রেনের পশ্চিমে অবস্থিত তার্নোপিলে কমপক্ষে 31 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে 5 শিশু। অন্যদিকে ওডেসায় বৃহস্পতিবার রাতে রাশিয়ান ড্রোন হামলায় শিশুসহ 5 জন আহত হয়েছেন। একইভাবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের জাপরিজিয়া শহরে হামলায় 5 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। রাশিয়া অবশ্য বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।
প্রায় 4 বছর ধরে চলা এই সংঘাতের মাঝে রাশিয়া ইউক্রেনের প্রায় 19% এলাকা নিয়ন্ত্রণ করছে। শান্তি আলোচনা, সামরিক অগ্রগতি এবং প্রাণঘাতী হামলা, এই তিনের টানাপোড়েনে ইউক্রেনের ভবিষ্যৎ এক কঠিন ভারসাম্যের উপর দাঁড়িয়ে। প্রস্তাবিত 28 দফা শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে 27 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। রয়টার্স বলছে, অন্যথায় কিয়েভের সাথে গোয়েন্দা তথ্যের আদান প্রদান ও সমরাস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে ওয়াশিংটন। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, তার দেশ অত্যন্ত কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভে শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে ওয়াশিংটনের রোডম্যাপ। আগ্রাসনের শিকার ইউক্রেন। 2022 সালে প্রতিবেশী রাশিয়া দেশটিতে অতর্কিত হামলে পড়ে। এরপর অসংখ্য মানুষের রক্তক্ষয় আর স্থাপনা ধ্বংসের মধ্য দিয়ে আজ গোটা বিশ্ব সেই যুদ্ধের প্রভাব বয়ে চলেছে। ঢাকঢোল পিটিয়ে কিংবা হাক ডাক দিয়ে অনেক পরিকল্পনায় হাতে নেওয়া হয়েছে, কোনোটি আলোর মুখ দেখেনি। অবশেষে যুদ্ধের সমাপ্তি টানতে ইউক্রেনকে বাদ দিয়ে মস্কোর সাথে গোপনে দীর্ঘ সময় আলোচনা করে একটি খসড়া রোডম্যাপ দাঁড় করিয়েছে ট্রাম্প প্রশাসনের কর্তা ব্যক্তিরা। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও থেকে শুরু করে সবশেষ ইউএস আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের কিয়েভ সফর সেই পরিকল্পনারই অংশ। এমনকি শুক্রবার এই বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোন আলাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিন এমন এক প্রেক্ষাপটেই রাশিয়া ইউক্রেন প্রস্তাবিত 28 পয়েন্টের শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ থ্যাঙ্কস গিভিং ডে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ রেডিওর সাথে একান্ত সাক্ষাৎকারে ওই সীমা বেঁধে দেন ট্রাম্প। রয়টার্স বলছে, অন্যথায় কিয়েভের সাথে গোয়েন্দা তথ্যের আদান প্রদান ও সমরাস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে ওয়াশিংটন। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে তিনি আমেরিকার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কোনো সমালোচনা করেননি। অনেক ভেবে চিন্তে তিনি কথা বাছাই করেছেন। বলেছেন, তার দেশ অত্যন্ত কঠিন এক সিদ্ধান্তের মুখোমুখি। একদিকে আত্মসম্মানের প্রশ্ন, অন্যদিকে গুরুত্বপূর্ণ এক মিত্রকে হারানোর ঝুঁকি। এর আগে সামাজিক মাধ্যমের এক বার্তায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। তবে তিনি জানান, যে কোনো ন্যায্য প্রস্তাব তার দেশ মেনে নেবে, না হলে বিকল্প কোনো পরিকল্পনার কথা উপস্থাপন করবে ইউক্রেন। ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভীষণ কৌশলী অবস্থান নিয়েছেন। বলেছেন, কিয়েভে শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে ওয়াশিংটনের রোডম্যাপ। অর্থাৎ এই খসড়া শান্তি পরিকল্পনাটি যে তার মনে ধরেছে সেটি বেশ স্পষ্ট। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি বলছে, খসড়া শান্তি পরিকল্পনায় রাশিয়াকে পরিষ্কার ছাড় দেওয়া হয়েছে, অথচ ইউক্রেনকেই নিজ দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ বলে দিয়েছেন, কিয়েভকে যথাযথ মূল্যায়ন করেই শান্তির উদ্যোগ নিতে হবে। শুক্রবার দিনভর ইউরোপিয়ান মিত্রদের সাথে দফায় দফায় কথা বলেছেন কোণঠাসা জেলেনস্কি। কারণ তার সামনে যেই 28 পয়েন্টের শান্তি প্রস্তাব পেশ করা হয়েছে, তাতে তাকে ডোনবাস ও ক্রাইমের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল ছেড়ে দিতে হবে। শুধু তাই নয়, ইউক্রেনের সামরিক বাহিনী অনেক ছোট করে আনতে হবে। সবশেষ নেটোতে যোগ দেওয়া চলবে না। তার মানে মোটা দাগে যতগুলো পয়েন্ট গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার কোনোটি কিয়েভের পক্ষে যাচ্ছে না। সবগুলোই ক্রেমলিনকে সোজা সাপটা অনৈতিক সুবিধা পেতে সহায়তা করবে। শান্তি চুক্তির 3 দশক পরও গভীর বিভাজনের বোঝা বয়ে চলেছে বসনিয়া ও হার্জেগোভিনা। শুক্রবার দেশটি উদযাপন করলো ডেটন শান্তি চুক্তির 30তম বর্ষপূর্তি, যে চুক্তি সার্বস, ক্রোয়েটস এবং বসনিয়াক্স বিচ্ছিন্নতাবাদী সংঘাত থামিয়ে দিয়েছিল। যুগোস্লাভিয়া থেকে বসনিয়ার স্বাধীনতা ঘোষণার আগ পর্যন্ত প্রাণ হারিয়েছিল প্রায় 100,000 মানুষ।
চুক্তিটি যুদ্ধ থামালেও দেশটিকে রাখতে পারেনি এক সূত্রে। ডেটন অ্যাকর্ডস বসনিয়াকে ভাগ করে দুইটি স্বায়ত্তশাসিত অঞ্চলে, একটি হলো অর্থোডক্স সার্ব প্রধান সার্ব রিপাবলিক এবং অন্যটি হলো ক্যাথলিক ক্রোয়েটস ও মুসলিম বসনিয়াকসদের যৌথ ফেডারেশন। রয়েছে ত্রিপক্ষীয় প্রেসিডেন্সি যার ক্ষমতা সীমিত, আর দুই অঞ্চলের সম্পর্ক নড়বড়ে। যুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সহায়তায় অর্থনীতি কিছুটা এগিয়েছে। বর্তমানে প্রবৃদ্ধি 2% বেশি, তবে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও উন্নয়নের ধীর গতি এখন প্রধান বাধা। তথ্য অনুযায়ী গত 12 বছরে প্রায় 600,000 মানুষ বসনিয়া ছেড়ে গেছে। 2013 সালের পর আর কোনো আদমশুমারি হয়নি বলে সঠিক সংখ্যা জানা যায়নি। রাজনৈতিক অস্থিরতাও রয়ে গেছে। বসনিয়ার উত্তরাঞ্চলের ক্রোয়েটস অধ্যুষিত দোনিয়া এসকাভা গ্রামেও জনশূন্যতার ছাপ স্পষ্ট। ক্রোয়েটস নাগরিকরা সহজে ক্রোয়েশিয়ার পাসপোর্ট পেয়ে ইউরোপিয়ান ইউনিয়নে স্বাধীনভাবে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত বাড়িঘরের সামনে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা অ্যান্টো মাতুচিচ বলেন, সবাই অর্থনৈতিক সংকট কাটাতে দেশ ছাড়ছে। দুঃখজনকভাবে ডেটন চুক্তির 30 বছর পরও এখানে কোনো উন্নতি হয়নি, বরং আগের চেয়েও খারাপ হয়েছে। অনেক তরুণ চলে গেছে, পুরো পরিবার এলাকা ছেড়ে পালাচ্ছে, কারণ একটাই অর্থনৈতিক সংকট। তবুও আশা পুরোপুরি হারিয়ে যায়নি। ব্রচকোতে এক তরুণ ফিরে এসেছেন নিজের শহরে নতুন কিছু গড়তে। আরিন মিজিস নামের ওই তরুণ বলেন, তিনি লন্ডন আর বার্লিন দুই জায়গাতে বেশ কিছুদিন বসবাস করেছেন, কিন্তু নিজের শহরে ফিরেছেন নতুন কিছু করার আশায়। আমি লন্ডন আর বার্লিন দুই জায়গাতেই থেকেছি, তবুও ফিরে এসেছি নিজের শহরে। কিছু করার চেষ্টা করছি, কারণ ব্রচকো আমার শহর। বসনিয়াতে বিরোধ থাকলেও সংঘর্ষিত অবস্থায় নেই। এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ নিয়েও ভাবছে বসনিয়া, যা একসময় অকল্পনীয় ছিল। অবশ্য এর পেছনে ডেটন চুক্তির বাস্তব প্রভাব রয়েছে, যে কারণে এখনো অনেকে স্বপ্ন দেখছেন ব্যক্তিগত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন ঘটানোর। মিলিয়ন মিলিয়ন আইফোন তৈরি করে বিশ্বজুড়ে প্রযুক্তি পণ্য নির্মাতা জায়ান্টে পরিণত হয়েছে ফক্সকন। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিকাশের সুযোগ নিয়ে আয় ও ব্যবসার ধরন বিভিন্ন খাতে ছড়িয়ে দিচ্ছে তাইওয়ানের এই জায়ান্ট টেক কোম্পানি। এবার বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে ছাড়তে চলেছে ফক্সকন। তাদের নতুন গাড়ির নাম মডেল এ। গাড়ির ডিজাইন তৈরিতে কাজ করেছেন জাপানি প্রকৌশলীরা। ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিও জানান, 2027 সালের প্রথম দিকে জাপানের বাজারে আসবে মডেল এ। পরবর্তীতে সাউথ ইস্ট এশিয়ার বাজারেও ছাড়া হবে এই গাড়ি। মডেল এ গাড়িটির ডিজাইন পুরোপুরি জাপানি প্রকৌশলীরাই করেছেন। ভবিষ্যতে আমরা জাপানে একটি কোম্পানি গড়ে তুলব, যাতে আমাদের জাপানি গ্রাহকদেরও সেবা দিতে পারি। ইয়ং লিও আরও জানান, আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান ওপেন এআই এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে ফক্সকন। ডেটা সেন্টার র্যাক, কম্পোনেন্ট এবং অন্যান্য এআই হার্ডওয়্যার ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে প্রতিষ্ঠান দুটি। ফক্সকন এবং ওপেন এআই নিজেদের শক্তিকে একত্রিত করে একটি শক্তিশালী অংশীদারত্ব করছে। আমরা বিশ্বাস করি এই সহযোগিতা ভবিষ্যতে সীমাহীন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে। সামগ্রিকভাবে আমরা এই অংশীদারত্ব নিয়ে অত্যন্ত আশাবাদী। ফক্সকন বর্তমানে আমেরিকার হিউস্টন ও টেক্সাসে কারখানা নির্মাণের পরিকল্পনা করছে বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।